দর্শক, 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের বেশ কিছুদিন পরে গাজীপুরে একটা ঘটনা ঘটেছিল, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই। গাজীপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে আক্রমণ করা হয়েছিল এবং সেখানে আক্রমণ করে ডাকাতির চেষ্টা করা হয়েছিল এবং সেটা ওই জুলাই যোদ্ধা সমন্বয়ক এই ব্যানারে তারাই করেছিল, সেটা পরবর্তীতে প্রমাণও হয়েছে। সেই রাতেই আমরা দেখেছিলাম যে 2 জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা গাজীপুরে ছুটে গিয়েছিলেন। কেন? ওই মানে ডাকাতির অভিযোগে গ্রামবাসী তাদেরকে পেটালো, গ্রামবাসীদের শায়েস্তা করতে হবে, ওখানে আওয়ামী লীগের শেকড় গোষ্ঠী সহ উপড়ে ফেলতে হবে, এই জন্যই তারা গিয়েছিলেন। কিন্তু তারা যে মব করছেন সেটা কোনো অপরাধ নয়। সেখানেই হাসনাত আবদুল্লাহকে আমরা বলতে শুনেছিলাম যে আর যদি কেউ আমাদের মব মারানি বলে, মব করে মব মারানি বলে, তাহলে তাকেও এভাবে তিনি তার অনুসারী যারা ছিল তাদেরকে ওই রাতে বলেছিলেন, যেটা ভাইরাল হয়ে গিয়েছিল। তিনি স্পষ্ট এবং তার চোখ মুখ উল্টিয়ে তিনি বলেছিলেন যে আর যদি কেউ মব মারানি বলে আমাদের, তাহলে তাকেও শেষ করে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, অর্থাৎ মবের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তাদের যেভাবে ইচ্ছা সেভাবে মব করতে থাকবে, দেশটা তাদের রাম রাজত্ব কায়েমের অভয় আশ্রম হিসেবে ছেড়ে দিতে হবে। এতদিন পরে এসে সেই হাসনাত আবদুল্লাহ যখন এমপি, তখন গতকালকে সাবেক চট্টগ্রামের মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়ে গোপন মিটিং সেরে যখন বেরোলেন, তখন তিনি নাকি মবের কবলে পড়েছেন, মানে জুলাই যোদ্ধাদের প্রশ্নের মুখে পড়েছেন। এই ব্যাপারটাকে মব করা হয়েছে, মব করে তাকে হেনস্থা করা হয়েছে, এই দাবি করা হয়েছে। তার মানে এতদিন যারা মব করেছেন, মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, মব করলে কোনো আসামিকে থানায় ধরে নিয়ে গেলে থানায় গিয়ে মুসলেকা দিয়ে সেই আসামিকে ছাড়িয়ে নিয়ে এসেছেন, সেই তারা এখন অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে মব হচ্ছে। মব কোথায়? আসলে বাংলাদেশে তো মবের অস্তিত্ব কোনোদিনই ছিল না এবং প্রফেসর ইউনূসের আমলে মব এই শব্দটাকেই তো স্বীকার করা হয়নি। তাহলে প্রফেসর ইউনূসের শাসনামল শেষে বিএনপির শাসনামল যখন শুরু হলো, তখন কি মবের জন্ম হয়েছে? এই যে দাবি করা হচ্ছে তাদের পক্ষ থেকে যে তার বিরুদ্ধে মব করা হয়েছে এবং এনসিপির যে যুব সংগঠন যুব শক্তি, সেখান থেকে প্রেস রিলিজ দিয়ে দাবি করা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহর উপরে মব তৈরি করা হয়েছে। কেন হঠাৎ করে এই দাবি করা হচ্ছে? কি দাবি করছে তারা? চলুন একটু জেনে দেখি, এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম গতকালকে সাবেক চট্টগ্রামের মেয়র মঞ্জুর আলম, যিনি বিএনপির মেয়র ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আওয়ামী লীগের যোগ দেওয়ার পরে মেয়র নির্বাচন, এমপি নির্বাচন করতে চেয়েছেন, কিন্তু আওয়ামী লীগ শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেয়নি। আওয়ামী লীগের সদস্য হিসেবেই আমরা তাকে জানি। পরবর্তীতে আর দল চেঞ্জ করে তিনি অন্য কোনো দলে যাননি কিংবা বিএনপিতে ফেরত যাননি। তার মানে তিনি আওয়ামী লীগের লোক। তো আওয়ামী লীগের লোক মানে ফ্যাসিস্ট। তো ফ্যাসিস্টের বাসায় হাসনাত আবদুল্লাহর কি কাজ? এটা তো একটা বড় প্রশ্ন। বর্তমান সরকার বিএনপিকে নানাভাবে ফ্যাসিস্টের পুনর্বাসন করছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে। এই যে শিরিন শারমিন চৌধুরীর জামিন হলো, ফ্যাসিস্টের জামিন দিয়ে সরকার আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করছে, এরকম নানা সমালোচনা তাদের মুখ থেকে শুনেছে। অর্থাৎ তাদের বিরোধী পক্ষ যখন মানে আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে একটু সামনাসামনি, হঠাৎ করে রাস্তায় চলাচল করতে সামনাসামনি দেখা হয়ে সালাম বিনিময় করে, সেরকম একটা ছবি যদি পাওয়া যায়, সেই ছবি দিয়েই তারা ঘায়েল করার চেষ্টা করে যে ফ্যাসিস্টের সঙ্গে আঁতাত করছে। অথচ তিনি নিজেই ফ্যাসিস্টের বাসায় গিয়ে মিটিং করছেন, গোপন মিটিং করছেন এবং শোনা যাচ্ছে যে এই মঞ্জুর আলমকে এনসিপির ব্যানারে চট্টগ্রামের মেয়র নির্বাচনের ক্যান্ডিডেট করা হবে এবং এটা আজকে একেবারে প্রকাশ্যে হয়ে গেছে। তাদের ছাত্র সংগঠন যেটা ছাত্র শক্তি, তার নেতা বাকের মজুমদার তিনি ওপেনলি বলেছেন যে মঞ্জুর আলম এনসিপির ব্যানারে নির্বাচন করতে চাচ্ছে, একটু ঘুরিয়ে বলেছেন নির্বাচন করতে চাচ্ছে। তার মানে এনসিপি যে তাকে ক্যান্ডিডেট করতে চাচ্ছে এটা পরিষ্কার। তার মানে ফ্যাসিস্ট যখন তাদের সঙ্গে যোগ দেবে তখন আর কোনো সমস্যা নেই। কি বলছে গণমাধ্যম? আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে মব করে হাসনাত আবদুল্লাহর উপরে হামলা করেছে যুবদল, অভিযোগ যুব শক্তির। যুবদল মানে বিএনপির যুব যে উইং, সেই যুবদল হামলা করেছে মব করে। এখন যুবদল মব করছে। এর আগে যে এনসিপি, তৌহিদি জনতা, ছাত্র জনতা, সমন্বয়ক, জুলাই যোদ্ধা, এরকম মানে পরিচয়ে, নানা পরিচয়ে
গোড়া তো একটাই, শেকড় তো একটাই। এক শেকড় থেকে তারা বহু পরিচয় তৈরি করেছিল। সেই পরিচয়ে সারা দেশে যে মববাজি প্রতিষ্ঠিত করা হয়েছে, তখন কিন্তু এরা মবকে মব বলে স্বীকার করেনি। মব যারা বলেছে তাদেরকেই হেনস্থা করেছে, এবং তারা এবং সরকার মিলে এরকম বলার চেষ্টা করেছে যে যারা মব করে তারাই সরকারের উপরে মব তৈরি করছে। কি বলছে তারা বলছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন এবং হাসনাত আব্দুল্লাহর ওপরে যুবদল মব করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে যুব শক্তি। মঙ্গলবার রাতে এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ লিপি দিয়েছে এনসিপির এই যুব সংগঠন। জাতীয় যুব শক্তির সদস্য সচিব দপ্তর আসাদুজ্জামান রহমানের পাঠানো সংবাদ প্রতিবাদ লিপিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সঙ্গে জানাচ্ছি যে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও জুলাই অভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে চট্টগ্রামে সংগঠিত মব সন্ত্রাস ও হেনস্থার ঘটনা সম্পূর্ণরূপে ন্যাক্কারজনক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এখন আসছে গণতান্ত্রিক মূল্যবোধ। তারা বলছেন, প্রতিবাদ লিপিতে দাবি করা হয় হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন। বলা হচ্ছে বিএনপির নেতা অনেক আগেই ছিলেন তিনি, বিএনপিতে তিনি আর নেই। তিনি বলছেন যে মঞ্জুর আলম 2010 এবং 15 সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন, খালেদা জিয়ার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তো কি হয়েছে? হাসনাত আব্দুল্লাহ তো একসময় ছাত্রলীগ করতো, এখন কি ছাত্রলীগ আছে? সার্জিস আলমও তো একসময় ছাত্রলীগ করতো, সে কি এখন ছাত্রলীগ আছে? সার্জিস আলমের একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে খুব ঘুরছে। সাদ্দাম, ছাত্রলীগের যে সভাপতি, সেই সাদ্দামের সেলফিতে দূরে সার্জিস আলমকে উকি দিয়ে সেলফিতে নিজের চেহারা দেখানোর চেষ্টা করা হচ্ছে। সেই ছবিটা একটু দেখে নিন। ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম সেলফি তুলছে এবং দূরে মানে আমরা যদি একটু ব্র্যাকেট বন্দি করে দিই যে কোনটা সার্জিস আলম, দেখুন কিভাবে উকি দিচ্ছে, উকি দিয়ে ছাত্রলীগ হিসেবে নিজেকে জানান দেওয়ার চেষ্টা করছে। অথচ অভ্যুত্থানের পরে বারবার দাবি করেছে সে নাকি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে। অর্থ কষ্টে হলে গণরুমে একটা সিট পাওয়ার জন্য সে নাকি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। প্রতিবাদ লিপিতে বলা হয়, তখন কোনো ধরনের প্রতিবাদ দেখা না গেলেও মঙ্গলবার তাকে দোষর আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপরে মব সন্ত্রাস চালানো স্পষ্ট দ্বিচারিতা এবং রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। এখন নিজেরা যখন মানে কোনো মানে কি বলবো যে উত্তর দিতে পারছে না যে কেন ওই বাড়িতে গিয়েছিল, তখন সেই প্রতিবাদকে তারা এখন মব বলছে, কিন্তু এতদিন মবের অস্তিত্ব ছিল না। জাতীয় যুবশক্তি মনে করে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। খুবই ইন্টারেস্টিং পয়েন্ট এটা শুনে নিন। জাতীয় যুবশক্তি মনে করে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তা কখনোই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। যুবশক্তি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্তকরণের দাবি জানাচ্ছে। আরেকবার শুনবেন নাকি? তিনি বলছেন যে মানে তারা বলছেন রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তা কখনোই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। এই নীতি কথাটা প্রফেসর ইউনূসের 1.5 বছরে কোথায় ছিল? আপনারা কি এই নীতি কথা মেনেছেন প্রফেসর ইউনূসের 1.5 বছরে? প্রফেসর ইউনূসের সরকার কি এই নীতি কথা মেনেছে যে রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন দল থাকতে পারে, ভিন্ন কাঠামো থাকতে পারে, কিন্তু এই মববাজি, সহিংসতা তৈরি করা এটা কখনোই গ্রহণযোগ্য নয়? তখন সেই নীতি কথা কই ছিল? এখন যখন আপনারা নিজেরা আক্রান্ত হচ্ছেন তখন সেটা মব হচ্ছে। কিন্তু এর আগে যখন অন্যদের আক্রমণ করেছেন কিংবা আক্রমণের পেছনে পৃষ্ঠপোষকতা দিয়েছেন কিংবা নীরব সমর্থন জানিয়েছেন, তখন সেগুলো মব ছিল না। তখন এই ইনক্লুসিভ রাজনীতি কিংবা ইনক্লুসিভ পরিবেশের যে নীতিকথা সেটা ছিল না। গত 1.5 বছরের বেশি সময় ধরে কি করা হয়েছে সেগুলো তো আমরা দেখেছি। মবের নামে কি করা হয়েছে? ওই যে বললাম প্রথমেই যে গাজীপুরে গিয়ে প্রকাশ্যে বলা হয়েছে যে এরপরে যদি কেউ মব মারানি বলে তাহলে তাকেও, তার মানে মবের প্রতিবাদ যে করবে তাকে পর্যন্ত শায়েস্তা করতে নির্দেশ দিচ্ছেন। আজকে যখন নিজে আক্রান্ত হচ্ছেন তখন সেটা মব হচ্ছে। আগে ছিল সেটা নীতি, আগে ছিল সেটা সঠিক কর্ম। সারা বাংলাদেশ জুড়ে সর্বোচ্চ আদালত থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি সংবাদ মাধ্যম অফিসে আওয়ামী লীগের দোসর খুঁজতে ষাঁড়ের মতো দাপিয়ে বেড়ানো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কিনা
আওয়ামী লীগের এক দোসর হিসেবে পরিচিত চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করে দুপুরের ভাত খেতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন সেই এলাকার বিএনপি এবং স্থানীয় অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে। জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরে সেই ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন যে আপনি কিনা সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন আর আপনি কিনা আওয়ামী লীগ দোসরের বাড়িতে হাজির হয়েছেন। হাসনাত আব্দুল্লাহ পরে পুলিশের প্রহরায় পুলিশের গাড়ি আসবার পর একরকম ভাবে সেই ভিড়কে শান্ত করে ওই এলাকা থেকে চলে এসেছেন বটে, এবং তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন বটে যে কোনো রাজনৈতিক আলাপ হয় নাই মঞ্জুর আলমের সঙ্গে তার, কিন্তু ওই আওয়ামী লীগ দোসর হিসেবে পরিচিত সাবেক বিএনপি নেতা এবং চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর কিসের সাক্ষাতের প্রয়োজন ছিল সে প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহর নিজের দল জাতীয় নাগরিক পার্টি রাত 8টার দিকে যে বিবৃতি দিয়েছে সেখানে আবার সেই দল বলেছে যে বৈঠকে হাসনাত আব্দুল্লাহ আর মঞ্জুর আলমের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। বৈঠকে নাকি উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এনসিপির বিবৃতিতে পরিষ্কার এই সাক্ষাৎ সরাসরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বটে। মঞ্জুর আলম পরে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে কিসের আলাপ আর কিসের সৌজন্য সাক্ষাৎ হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই সাবেক মেয়রের। মঞ্জুর আলম তখন বিবিসি বাংলাকে বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ নিজেই চট্টগ্রাম সফরে গিয়ে মঞ্জুর আলমকে ফোন করে তার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন মঞ্জুর আলম তাকে তার বাড়িতে এসে দুপুরের খাবার খেতে বলেছেন এবং হাসনাত আব্দুল্লাহ দুপুর 3টার দিকে এসে তার বাড়িতে দুপুরের খাওয়া খান। এরপর স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মী মঞ্জুর আলমের ভাষ্যমতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে হাসনাত আব্দুল্লাহকে মঞ্জুর আলমের বাড়িতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা হাসনাত আব্দুল্লাহ বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন মঞ্জুর আলমের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সম্পর্ক নিয়েও। পরে হাসনাত আব্দুল্লাহ বেরিয়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ছড়িয়ে পড়া একের পর এক ভিডিওতে পরিষ্কার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে রক্ষায় তখন সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে মোটামুটি তাকে একরকমের রক্ষা করে নিয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ এই যে মঞ্জুর আলমের বাড়িতে গেছেন সেটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতই বটে, তাতে কোনো রাগঢাক রাখেন নাই হাসনাত আব্দুল্লাহদের দলের ছাত্র সংগঠনের নেতা আব্দুল বাকের মজুমদার। জাতীয় ছাত্র শক্তির নেতা আব্দুল বাকের মজুমদার একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে মঞ্জুর আলম এনসিপি থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন করতে চান। আব্দুল বাকের মজুমদার দাবি করেছেন যে বিএনপি নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন সাবেক মঞ্জুর তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। আওয়ামী লীগ করেছে এরকম অনেকেই তো অভ্যুত্থানের পক্ষ নিয়েছেন। মেয়র মঞ্জু বিএনপি আওয়ামী লীগ দুটোই করেছেন এবং 5ই আগস্টের পর বিএনপির পক্ষ থেকে মেয়র মঞ্জুর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। মানে কেন মেয়র মঞ্জুর সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সাক্ষাৎটা হালাল সেটার একটা ব্যাখ্যা আবু বাকের মজুমদার তার সেই ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন। তিনি আরো বলেছেন আজ যখন হাসনাত আব্দুল্লাহ মেয়র মঞ্জুর সাথে দেখা করতে গিয়েছেন তখন বিএনপির আরেকটা পক্ষ সেখানে গিয়ে মব চালাচ্ছে। মূলত সাবেক মেয়র মঞ্জু এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। মানে পরিষ্কার হাসনাত আব্দুল্লাহ গোপনে গিয়ে ভাত খেয়ে যে রাজনীতিটুকু করে আসতে চেয়েছিলেন সাবেক মেয়র মঞ্জুর সঙ্গে এবং তাকে এনসিপিতে টেনে এনসিপির পক্ষ থেকে চট্টগ্রামে একটা শক্ত প্রার্থী দাঁড় করানোর কাজটা এগিয়ে রাখতে চাইছিলেন, বিএনপির একটি পক্ষ সেখানে গিয়ে বাগড়া দিয়েছে। মেয়র মঞ্জুকে এই যে বিএনপি আওয়ামী লীগ দুই তিনি করেছেন, তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন রাজনীতি করছিলেন এসব বলে এনসিপির হালাল করার
করার চেষ্টা। তার কারণ এই মেয়র মঞ্জুরুল আলম 2010 সালে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং তখন তিনি চট্টগ্রামের একেবারে প্রবাদ প্রতিম নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে দিয়ে জয়লাভ করেছিলেন মেয়র নির্বাচনে। মেয়র মঞ্জুর আলম এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সারা বাংলাদেশ জুড়ে, এমনকি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হয়েছিলেন চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী হওয়ার পর। কিন্তু 2015 সালেও বিএনপির সমর্থন নিয়ে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দাঁড়ান, কিন্তু নির্বাচনের মাঝপথে তিনি সকালবেলা কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। মঞ্জুরুল আলম একটা রহস্যজনক ক্যারেক্টার রাজনীতির, এবং মানে তিনি আওয়ামী লীগেরও দোসর নন, বিএনপিরও কেউ নন, এমনটা যে হয়ে উঠেছেন তার একটা বড় কারণ এরপর 2015-তে বিএনপির টিকিটে নির্বাচন করতে দাঁড়িয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তো রীতিমতো রাজনীতি থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। কিন্তু এরপর দেখা গেল 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনের আগে তিনি চট্টগ্রামের একটা আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, তবে আওয়ামী লীগ তার আহ্বানে সাড়া দেয় নাই, আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছিলেন মঞ্জুর আলম। এরপর তিনি আর ওই বছর নির্বাচনই করেন নাই। মনে রাখতে হবে 2018 সালে কিন্তু বিএনপিও নির্বাচনে যোগ দিয়েছিল, কিন্তু বিএনপি থেকে কিন্তু এই মঞ্জুর আলম সেবার নির্বাচনে অংশ নিতে চান নাই, তিনি চেয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করতে। এমনকি তিনি 2020 সালে যখন আবারও চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন হয় তখনও তিনি আবারও নির্বাচনের ফর্ম কেনেন এবং আওয়ামী লীগের মনোনয়ন চান। সেবারও আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেন নাই। এখন মেয়র মঞ্জুর আলম বিবিসি বাংলাকে এটাই বলেছেন যে আমি তো কোনোদিন আওয়ামী লীগ করি নাই, আওয়ামী লীগের নেতা বা কর্মী হিসেবে আমার কি কোনো পদ আছে? তাহলে হাসনাত আব্দুল্লাহ আমার বাড়িতে এসেছে কেন? বিএনপির একটা পক্ষ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের দোসর বলে আমার বিরুদ্ধে স্লোগান দিল। কথা সত্যি, মেয়র মঞ্জুর আলমের যদিও বা 2015 সালে বিএনপির টিকিটের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর থেকেই আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করার খায়েশ ছিল, কিন্তু যেহেতু আওয়ামী লীগ তাকে কখনো তখন মনোনয়ন দেন নাই, কয়েক দফা কয়েক বছর ধরে চেষ্টার পরেও, কাজেই এখন বলা মুশকিল যে তিনি আওয়ামী লীগের নেতা বা কর্মী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু বলতেই হয় তাকে আওয়ামী লীগের দোসর, বিশেষভাবে হাসনাত আব্দুল্লাহরা যে বৃহৎ পরিসরে মানে সাংবাদিক, উকিল, ব্যারিস্টার থেকে শুরু করে সকল পেশাজীবীদের মধ্যে মানে স্কুল কলেজের শিক্ষকদের মধ্যেও আওয়ামী লীগের দোসর চিহ্নিত করেন, সেই প্রকল্পের যে মডেল সে মডেল অনুসরণ করলে আওয়ামী লীগের দোসর হিসেবে মেয়র মঞ্জুর আলমকে চিহ্নিত না করবার কোনো কারণ নাই। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা আসলে বিপদে আছেন। হাসনাত আব্দুল্লাহ ভাগাভাগির নির্বাচনে একটা সিট বাগিয়ে নিয়েছেন বটে, বিএনপি তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সংসদে এনে সংসদ উত্তপ্ত রাখার একটা দায়িত্ব দিয়েছে বটে, কিন্তু এনসিপি ক্রমেই টের পেয়েছে যে তারা আসলে ক্ষমতার একেবারে কেন্দ্র থেকে ছিটকে পড়েছে ইউনূস সরকারের ক্ষমতার অবসানের মাধ্যমে, এবং বিএনপি যে এই 6টি সিট তাদেরকে দিয়ে ফেলে আর কিছুই ক্ষমতার কোনো ভাগই তাদেরকে দিতে চাইবে না, এই বিষয়টি বিএনপি সরকার গঠনের পর থেকে ক্রমাগত পরিষ্কার হওয়ার পর এই এনসিপির দেশি বিদেশি পৃষ্ঠপোষক শক্তি এবং এনসিপির ভেতরে এই আলাপটা আরো জোরদার হয়েছে যে তাদের নিজেদেরকে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে, আরো বেশি রাজনৈতিক পদ হয় ভাগাভাগিতে না হলে নির্বাচনের মাধ্যমে আদায় করে নিতে হবে এবং তার মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে একটা ভাগ আরো বৃহত্তর পরিসরে নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সম্প্রতি চমক জাগানিয়া এক প্রতিবেদন লিখেছে, যেখানে
যেখানে তারা নেপালের তরুণদের সঙ্গে এই এনসিপির তরুণদের এক রকমের তুলনামূলক বিশ্লেষণ করে লিখেছে যে নেপালে তরুণেরা এত সিট পেল, এখানে এনসিপি মাত্র 6টি সিট কেন পেল, কেন এখানে এনসিপি জামায়াতে ইসলামীর সাথে গেল, এবং বিবিসির বিশ্লেষণ অনুযায়ী জামায়াতে ইসলামীর সাথে যাওয়াতেই এনসিপি এমন খারাপ ফল করেছে। কাজেই স্থানীয় যে নির্বাচন আসছে সামনে, সেখানে হাসনাত আব্দুল্লাহদের প্ল্যান হচ্ছে তারা সারা বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনে আগে থেকেই শক্তিশালী প্রার্থী দিয়ে রাখতে চায়, যেই প্রার্থীকে কেন্দ্র করে সাংগঠনিক শক্তিও বৃদ্ধি পাবে। কারণ এনসিপির দশাটা এমন, এই হাসনাত আব্দুল্লাহ তো দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তো বেচারা সংসদে ঠাঁই পান নাই। তার যে 32টা জেলা, সেই 32টা জেলার 31টায় তিনি অবশ্য একটা কমিটি অন্তত গঠন করতে পেরেছেন, কিন্তু দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের দোসর ধরায় এত ব্যস্ত ছিলেন যে তিনি তার 32টি জেলার 31টিতেই এখন পর্যন্ত কোনো কমিটিও দিতে পারেন নাই। কাজেই সামনে যে স্থানীয় নির্বাচন আসছে, সেখানে যে সাংগঠনিক শক্তিতে দক্ষতায় বিএনপি ওই যে তার কুমিল্লার আসনটার মতো একই ব্যবস্থায় এক রকমের আসন ছেড়ে না দিলে তার পক্ষে বা তার দলের পক্ষে নির্বাচনে কোনো আসন জিতে আসা মুশকিল, সেটা এনসিপি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছে। সে কারণে চট্টগ্রামে এই মঞ্জুর আলমের মতো দক্ষ, অভিজ্ঞ এবং ক্ষমতাবান রাজনৈতিক নেতাকে দলে টানা তাদের খুব প্রয়োজন। আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়াল করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে এমনকি রুমিন ফারহানা এনসিপিতে চলে আসতে পারেন, সেই আলাপটাও কিন্তু জোরদার ভাবে চলছে। তার মানে এনসিপিকে একরকম জামাত থেকে দূরে সরিয়ে বিএনপির বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে, যারা কিনা জামাত নয়, এইভাবে একটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করানোর একটা প্রচেষ্টা দেশি বিদেশি পক্ষের তরফে কিন্তু এখনো বহাল আছে, যার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে বিবিসিতে ওই প্রতিবেদন, যে প্রতিবেদনটিতে স্পষ্টভাবে দুটো পয়েন্ট বলা হয়েছে যে এনসিপি খারাপ ফল করেছে। একে, তারা নারীকে আনতে পারে নাই তাদের দলে আরো বেশি সংখ্যায়, তাদের 6 জন সংসদ সদস্যের একজনও নারী নন, আর তারা জামায়াতে ইসলামের পক্ষে গেছে। কাজেই এনসিপি এক রকমের ঢেলে সাজানোর প্রক্রিয়ায় আছে। নাহিদ ইসলাম ওমরা করে ফিরে স্পষ্টতই সংবাদ মাধ্যমকে বলেছেন যে সামনেই তেলের দাম বাড়বে, জ্বালানির দাম বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যের দাম বাড়বে, মানুষ এত অসন্তুষ্ট হয়ে উঠবে এই বিএনপি সরকার, তারেক রহমান সরকারের উপর, যে তারা বিকল্প খুঁজবে। এনসিপি মাথায় এটাও রাখছে যে বাংলাদেশের মানুষ হয়তো বিকল্প খুঁজলেও কিছুতেই জামায়াতে ইসলামীকে বিকল্প হিসেবে বেছে নেওয়ার সাহস করবে না, যে সাহসের অভাবটা স্পষ্টভাবে জামায়াতে ইসলামীকে এক রকমের নাকাল করেছে ক্ষমতার একেবারে কাছাকাছি যাওয়ার পরেও ক্ষমতায় বসতে দেয় নাই এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনেও। কাজেই এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে যেমন সংগঠিত হতে চাইছে, তেমনি চাইছে শক্তিশালী প্রার্থীদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে দলকে সংগঠিত করতে। সে কারণেই ভাত খেতে হাসনাত আব্দুল্লাহ গিয়ে উপস্থিত হয়েছেন মঞ্জুর আলমের বাড়িতে। এরই মধ্যে গত 29শে মার্চ কিন্তু সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছে। এনসিপি কে ভাগাভাগিতে রাজনীতির কেন্দ্রে, ক্ষমতার কেন্দ্রে এই 6টি আসন নিয়েই খুশি থাকলে হবে না জাতীয় সংসদে। আরো অনেক অনেক ক্ষমতার কেন্দ্রে তাদেরকে বসতে হবে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা দক্ষিণে মনোনয়ন দিয়ে রেখেছে তারা, যাতে ওই জায়গাগুলোর ক্ষমতার ব্যবহার করে তারা রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে পারে এবং বিএনপির বিকল্প এমন একটা রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে যাকে দেশি বিদেশি পক্ষ সহজেই পছন্দ করে নিতে পারবেন। জামায়াতে ইসলামীর মতো তাদেরকে নিয়ে কোনো বিশেষ রিজার্ভেশন ওই পক্ষগুলোর থাকবে না।